অন্ধকার অরণ্যের বুক চিরে হরেন তার বছর দশেকের মেয়ের মালার নিথর দেহটা তুলে এগিয়ে চলেছে সামনের দিকে। মাঝে মাঝে ভেসে আসছে ঝিঝি পোকার এক টানা ডাক, আর কোন রাত চড়া পাখির কর্কশ টানা ঝাপটানোর শব্দ। আজ যেন কোনো দিকেই তার বিন্দু মাত্র ভ্রুক্ষেপ নেই। তার চোখে মুখে এখন একটাই শপথ, যে কোনো মূল্যে সে তার মৃত মেয়েকে ফিরিয়ে আনবে। গহীন অরণ্যের বুকে চলতে চলতে হরেন একটা সময় ক্লান্ত হয়ে বসে পড়ল মাটিতে। পরক্ষণেই নিজের মেয়ের নিথর দেহটার দিকে তাকিয়ে টুকরে কেঁদে উঠল সে। মালা, এ কি হলো রে তোর? মালা, এভাবে তোর বাপটাকে একলা ফেলে রেখে চলে গেলি? আমি তোকে কিছুতেই যেতে দেব না। যেমন করে বাড়ি তোকে ফিরিয়ে আনবো। পৃথিবীতে কোনো শক্তি আমাকে আটকাতে পারবে না। আমি তোকে ফিরিয়ে আনবোই। ধীরে ধীরে রাতের নিকষ কালো অন্ধকার ফিকে হয়ে আসছে। জঙ্গলের বুক চিরে উঁকি দেয় ভোরের প্রথম আলো। সারা রাতের পথশ্রমে ক্লান্ত ও বিধ্বস্ত হরেন একটি প্রাচীন বটগাছের নিচে বসে আছে। তার দু চোখের পাতায় ঘুমের লেশ মাত্র নেই। হরেন সযত্নে মালার নিথর দেহটাকে আঁকড়ে বসেছিল। এমন সময় একটা ভারী কণ্ঠস্বর শুনতে পেল সে। কে তুই? এখানে কি করছিস? হরেন দেখল তার সামনে দাঁড়িয়ে আছে এক দীর্ঘদেহী জটাধারী তান্ত্রিক। তার পরনে লাল শালু, কপালে বড় সিঁদুরের তিলক, আর চোখে মুখে এক অদ্ভুত প্রশান্তি। চোখের জল মুছে কোনো মতে নিজেকে সামনে হরেন বলল, আমি হরেন। হরেনের কথা বলার ভঙ্গিমা দেখেই তান্ত্রিক বুঝতে পারলেন যে হরেনের কোলে যে মেয়েটি রয়েছে সে মেয়েটি আর জীবিত নেই। তিনি অত্যন্ত শান্ত গলায় বললেন, কেন মিছে মায়ার বাঁধনে ওকে এমন করে আঁকড়ে ধরে আছিস? তোর মেয়ে তো আর নেই। নিয়তিকে মেনে নে আর মুক্তি দে তোর মেয়েকে। আমার মেয়ে ঠিক আমার কাছে ফিরে আসবে। ও আমাকে ছেড়ে কোথাও যেতে পারে না। কি হয়েছিল তোর মেয়ের? কান্নায় ভেঙে পড়া হরেন তান্ত্রিকের কাছে বলতে শুরু করলো তার সেই বুক ফাটা যন্ত্রণার কথা। সারা দিনের হাড় ভাঙা খাটনের পর ক্লান্ত শরীরে নিজের কুঠিরে ফিরে আসে হরেন। দাওয়ায় পা রাখতেই ছোট্ট মালা হাসি মুখে ছুটে আসে বাবার কাছে। তুই কবে এত বড় হয়ে গেলি মা? বাবাদের বয়স হয়ে গেলে মেয়েদের কাছে তারাই বাচ্চা হয়ে যায়। তখন মেয়েদেরকেই তো তার বাবার খেয়াল রাখতে হয় মায়ের মতন। বছর 10-এর মেয়ের মুখে এমন কথা শুনে হরেন আবেগাপ্লুত হয়ে মালাকে দুই হাতে পরম মমতায় নিজের বুকে জড়িয়ে ধরে। কিন্তু হরেনের কপালের এই সুখ বেশি দিন সইল না। হঠাৎ একদিন মাথা ঘুরে পড়ে যায় মালা। একিরে মা, তোর গা তো জ্বরে পড়ে যাচ্ছে। তুমি একদম চিন্তা করো না বাবা, আমি একদম ঠিক আছি। এভাবে কেটে গেল 2 দিন। মালার জ্বর কমার কোনো লক্ষণ দেখা গেল না। নিরুপায় হরেন মেয়ের চিকিৎসার জন্য টাকার আশায় মরিয়া হয়ে ছুটে গেল তার দাদা নরেনের কাছে। দাদা, আমি তোর পায়ে পড়ছি। মেয়েটার শরীরটা বড্ড খারাপ, জ্বরে গা পুড়ে যাচ্ছে। গায়ের শিবেন বৈদ্যকে দেখিয়েছিলাম, তিনি বললেন এক্ষুনি শহরে বড় হাসপাতালে নিয়ে যেতে। অনেক টাকার দরকার দাদা, তুই আমাকে কটা টাকা ধার দে। আমি দিন রাত এক করে খেটে তোর সব টাকা কড়াই গন্ডায় শোধ করে দেব। কি, তুই টাকা শোধ করে দিবি? হ্যাঁ দাদা, আমি তোর সব টাকা শোধ করে দেব। যার নিজের দুবেলা খাওয়া জুটছে না সে করবে আমার টাকা শোধ? ভিখারির আবার বড় বড় কথা। 2 পয়সার মুরদ নেই। আমারও তো কষ্ট করে জমানো টাকা আমি তোর মতো ছোট লোকদের পেছনে ওড়ানোর জন্য জমিয়ে রাখিনি। ওগো, ঠাকুরপো যখন এত করে বলছে, তুমি মালার অসুখের জন্য কটা টাকা দিয়ে দাও না। তাতে কি এমন হবে? ঈশ্বরের কৃপায় আমাদের তো টাকা পয়সার অভাব নেই। চুপ করো তুমি, যা বোঝো না তা নিয়ে একদম কথা বলবে না।
আমি আমার টাকা কোনো অপাত্রে দান করতে পারবো না। তাতে যদি কারোর মেয়ের বাঁচার হয় বাঁচবে, মরার হয় মরবে, আমার কিছু করার নেই। ওগো, তুমি কেন এমন করছো? দিয়ে দাও না টাকাটা। চুপ! আমার টাকা আমি ঠিক করব, কাকে দেবো আর কাকে দেবো না। এমন কথা বলিস না দাদা, তুই ছাড়া আমার আর কেউ নেই, মেয়েটা আমার মারা যাবে রে। আহ, ছাড় বলছি, আমি কোনো টাকা দিতে পারবো না। দূর দূর আমার চোখের সামনে থেকে। সেদিন দাদার নিষ্ঠুর প্রত্যাখ্যান আর অপমানে খালি হাতেই ফিরে আসতে হয়েছিল হরেনকে। চরম দারিদ্র আর অসহায়তা সেদিন যেন গলা টিপে ধরেছিল এক বাবার। ডাক্তার, বৈদ্য, ওষুধ কিছুই জুটল না টাকার অভাবে। সেদিন রাতেই বিনা চিকিৎসায় হরেনের কোলে শেষবারের মতো চোখ বুঝল ছোট্ট মালা। অতীতের সেই মর্মান্তিক কাহিনী বলতে বলতে হরেন তান্ত্রিকের পা দুটো শক্ত করে জড়িয়ে ধরে ডুকরে কেঁদে ওঠে। আপনি যেমন করে পারেন আমার মেয়েটাকে ফিরিয়ে দিন বাবা, ওকে ছাড়া আমি বাঁচবো না, বাঁচবো না। শান্ত হ পাগল, নিয়তিকে লঙ্ঘন করা যায় না। যে একবার চলে গেছে তাকে আর কোনোদিন ফিরিয়ে আনা যায় না। না, এ কথা আমি মানি না। আপনি তো মস্ত বড় তান্ত্রিক, সারা জীবন তন্ত্র সাধনা করেছেন। আপনার বিদ্যায় কি এমন কোনো উপায় নেই যাতে মৃত মানুষকে ফিরিয়ে আনা যায়? বলুন বাবা, একটা উপায় বলে দিন, একটা উপায় বলে দিন। উপায় থাকলেও সেই পথ বড়ই কঠিন আর ভয়ঙ্কর। সাধারণ মানুষের পক্ষে তা কোনোভাবেই সম্ভব নয়। তুই নিজের ভিটেই ফিরে যা আর নিয়ম মেনে নিজের মেয়েটার সৎকার কর, ওকে মুক্তি দে। কিন্তু হরেন নাছোড় বান্দা, সে কিছুতেই তান্ত্রিকের পা ছাড়ে না। তান্ত্রিকও নিজের সিদ্ধান্তে অনড়। অবশেষে মরিয়া হয়ে ওঠে হরেন। আপনি যদি আমাকে সেই উপায় না বলে দেন, তবে আমি এই মুহূর্তেই আপনার সামনে নিজেকে শেষ করে দেব, আর আমার এই মৃত্যুর জন্য সম্পূর্ণ দায় থাকবেন আপনি। হরেনের এমন উন্মাদনা আর জেদে দেখে কিছুটা নিরুপায় হয়ে পড়েন তান্ত্রিক। তিনি বুঝতে পারলেন এই পাগল বাবা নিজের মেয়ের জন্য সত্যি সত্যি নিজের প্রাণ দিয়ে দেবে। শোন, তবে একটা উপায় আছে, কিন্তু আগেই বলছি কাজটা খুব কঠিন। কারণ একটা মৃত্যু প্রাণকে ফেরাতে গেলে বদলে আর একটা জ্যান্ত প্রাণের প্রয়োজন হবে। আমি সব করতে রাজি আছি, আপনি শুধু বলুন আমাকে কি করতে হবে। ঠিক আছে, তুই আমার সাথে চল। আর 21 দিন পর অমাবস্যা। নাওয়া খাওয়া সব ভুলে তোকে অপদেবের সাধনা করতে হবে। সেই সাধনা সফল হলে তবেই তুই। এরপর হরিণ জঙ্গলের গভীরে তান্ত্রিকের আস্তানায় ওনার সান্নিধ্যে সামনে পাথরের বেদির ওপর শোয়ানো রয়েছে মালার নিথর দেহ। তান্ত্রিকের দেওয়া অলৌকিক বিভূতির প্রলেপে দেহটি অবিকল আগের মতোই আছে। সে যেন এক গভীর ঘুমে আচ্ছন্ন। মালার দেহটি একটি রক্তবর্ণের শালো দিয়ে ঢাকা। তার চারপাশ ঘিরে চলছে 5টি ঘিয়ের প্রদীপ। ধুনোর ঘন ধোঁয়ার আড়ালে হরেন বিড়বিড় করে মন্ত্র পড়ে চলেছে, আর তার স্থির দৃষ্টি নিবদ্ধ মেয়ের সেই নিবদ্ধ ললাটে। বিরামহীন 21 দিনে সে ভুলে যায় ক্ষুধা তৃষ্ণা, ভুলে যায় নিজের অস্তিত্ব। অবশেষে অমাবস্যার দিন ঘনিয়ে আসে এবং হরেন সাধনায় সফল হয়। আজ তোর সাধনা সফল হয়েছে হরেন। এরপর কি করব বাবা? এই অমাবস্যার রাতে আমার বলে দেওয়া পন্থা অবলম্বন করে তোকে গ্রামের প্রত্যেকের নাম ধরে ডাকতে হবে। মনে রাখবি, তোর ডাকে যে প্রথম সাড়া দেবে তার প্রাণ এই পুতুলের মধ্যে বন্দী হয়ে যাবে, আর সেই প্রাণের বিনিময়েই তোর মেয়ে ফিরে পাবে তার শ্বাস। কিন্তু কি বাবা? তোর মেয়েকে বাঁচিয়ে রাখতে হলে প্রতি অমাবস্যায় একটি করে নতুন প্রাণ লাগবে, না হলে তোর মেয়ে আবার। আমি আপনার প্রতি চিরকৃতজ্ঞ থাকবো বাবা। আপনি যে উপায় আমাকে বলেছেন আমি সেই সব কিছু করতে রাজি। আমি শুধু আমার মেয়েকে ফিরে পেতে চাই। তান্ত্রিক কিছু বলতে গিয়েও যেন থেমে গেল। তান্ত্রিকের বলা কথার আসল অর্থ বা তার ভয়াবহ পরিণতি গ্রামের সাদাসিধে হরেন
সেই মুহূর্তে ঠিক মতো বুঝে উঠতে না পারলেও তার মুখে ফুটে উঠল এক তৃপ্তির হাসি। তার মাথায় তখন শুধু একটাই ক্ষোভ, যে করেই হোক মালাকে তার ফিরে পেতেই হবে। শুনেছিস তো আজ আমাবস্যা? কানাঘুষো শুনলাম গায়ে নাকি আজ রাতে নিশি বেরোবে। নিশি? এই আপদ আবার কোত্থেকে উদয় হলো? নিশি তো মানুষের নাম ধরে ডাকে, কিন্তু কথা হলো নিশি আমাদের সবার নাম জানবে কোত্থেকে? ওরে, ওটা নিয়ে ভাবার কিছুই নেই, আমাদের গ্রামের কেউ না কেউ ঠিক জানিয়ে দেবে। যাই হোক, আমাদের সবাইকে সাবধান থাকতে হবে। আজ রাতে ঘরের দোর কিছুতেই খোলা যাবে না। মনে রাখবি, নিশি যদি কারো নাম ধরে ডাকে, খবরদার কেউ যেন সেই ডাকে সাড়া না দেয়। ওই ডাকে সাড়া দিলেই সব শেষ। ওগো শুনছো? জানলাগুলো সব বন্ধ করে দিলাম। সারা গায়ে রুটে গেছে আজ রাতে নাকি নিশি ডাকবে। বড্ড ভয় করছে গো আমার। নিশি? এই যুগে দাঁড়িয়ে তুমি এখনো ওইসব গাঁজাখুরি গপ্প বিশ্বাস করো? নিশি টিশি কিছুই নেই, ওসব মনের ভুল। না গো, হেলা ফেলা করো না। গায়ে সবাই এক কথা বলছে, নিশি নাকি মানুষের পরিচিত গলায় 3 বার নাম ধরে ডাকে। তুমি কিন্তু ভুল করেও আজ রাতে কেউ ডাকলে সাড়া দেবে না। আহ, আজে বাজে কথা বকো না তো। নিশি আমাকে ডাকবে কোন সাহসে? এই গ্রামে আমার প্রতাপ জানো তো। নিশি হোক আর ভূত হোক, আমার ভিটের চোখ আট মারানোর ক্ষমতা কারণ নেই। তুমি মিছে বায়না না করে আলোটা নিভিয়ে শুয়ে পড়ো তো দেখি। তবু সাবধানের মান নেই গো। তুমি বড্ড একগুয়ে। ভগবান না করো আজ রাতটা যেন শান্তিতে কাটে। আমার কেন জানি আজ খুব অস্বস্তি হচ্ছে। মনে হচ্ছে আজ রাতে কোনো বড় বিপদ ঘনিয়ে আসছে। ওই তোমার ওই অলক্ষণে ভাবনা বন্ধ করো। জানালা দরজা তো বন্ধ করেছো, এবার ঘুমিয়ে পড়ো। আজ সেই আমাবস্যার রাত। গ্রামের প্রতিটি অলিগলি পরিণত হয়েছে এক মৃত্যুপুরীতে। নিস্তব্ধতার বুক চিরে মাঝে মাঝে ভেসে আসছে এক চেনা অথচ অপার্থিব কণ্ঠস্বর। ভোলা, ভোলা, ভোলা। বাইরে থেকে কোনো সাড়া না পেয়ে ছায়াটি এগিয়ে যায় পরের বাড়ির দিকে। মাধব, মাধব, মাধব। একের পর এক নাম বাতাসে প্রতিধ্বনিত হতে থাকে। হরি, মাধব, বিমল। সে গ্রামের প্রতিটি দরজায় গিয়ে শুধু নাম ধরে ডেকে যায়। কিন্তু গ্রামের প্রতিটি ঘর আজ নিস্পন্দন, নিরুত্তর। মৃত্যুর ভয়ে আড়ট গ্রামবাসীরা নিঃশ্বাস চেপে পড়ে থাকে অন্ধকার কোণে। ব্যর্থ হরেন যখন গ্রামের শেষ প্রান্তে পৌঁছে, তখন নরেন দ্বিতল ভিটের সামনে এসে দাঁড়ালো। তখন রাত প্রায় শেষ হয়ে এসেছে। হরেন স্থির দৃষ্টিতে অট্টালিকার বদ্ধ জানালার দিকে তাকায়। অন্যদিকে শেষ রাতে ক্লান্তির কাছে হার মানে চাপা। একসময় সে নরেনের পায়ের কাছেই ঘুমে ঢলে পড়ে। অন্যদিকে অট্টালিকার বাইরে অন্ধকারের বুক থেকে এক করুণ অথচ চেনা স্বর ভেসে আসে। নরেন, নরেন, নরেন। নরেন ঘুমের ঘরেই ডাকটা শুনতে পায়। তার অবচেতন মন যেন সেই ডাকের টানে সাড়া দেওয়ার জন্য ছটফট করে ওঠে। তাই কোনো কিছু বিচার না করেই ফুট করে উত্তর দিয়ে দেয়, যাই। নরেনের মুখ থেকে সাড়া পাওয়া মাত্রই তার হাতে থাকা সেই পুতুলের খোলা মুখটি যেন এক অদৃশ্য শক্তিতে সজোরে বন্ধ হয়ে যাওয়ার সাথে সাথেই সে বুঝল তার প্রথম শিকার সফল হয়েছে। একজনের প্রাণের বিনিময়ে মালার দেহে আজ নতুন করে প্রাণের স্পন্দন জাগবে।
আর তার মুখে ফুটে ওঠে এক গরুর পৈশাচি কট্ট হাসি। জানালার ফাঁক দিয়ে সূর্যের প্রথম আলো এসে পড়ে নরেনের মুখে। জানালার বাইরে কোনো এক গাছে একটা কাক কর্কশ স্বরে ডেকে ওঠে। সেই ডাকে ধরফর করে উঠে বসে চাপা। ওগো ওগো, ওঠো, বেলা হয়ে গেল। দেখছো, রাতটা শেষ পর্যন্ত ভালোই ভালো কেটে গেল। নিশি আমাদের কিছুই করতে পারেনি। ওগো ওগো, শুনছো? চাপা লক্ষ্য করে নরেনের গায়ের চাদরটা বুকের কাছে মুচড়ে রয়েছে। চাপা ভয় পেয়ে নরেনের কাঁধে হাত দিয়ে নাড়া দেয়, কিন্তু স্পর্শ করতেই সে শিউরে ওঠে। শরীরটা বরফের মতো ঠান্ডা। ওগো, কি হলো তোমার? কথা বলছো না কেন? ও মা, কি সর্বনাশ হয়ে গেল গো! লোকটা গো, কেউ আছো? তোমরা একবার এসো। চাপার আর্তনাদে প্রতিবেশীরা ছুটে আসে। নরেনের নিথর দেহটা বিছানায় পড়ে আছে, তার দু চোখ খোলা, সারা শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই, কিন্তু প্রাণ পাখি কোনো এক অজানা টানে শরীর ছেড়ে উড়ে গেছে। গ্রামবাসীরা যখন নরেনের মৃত্যু নিয়ে কান্নাকাটি আর কানাঘুষো করছে, তখন বনের গভীরে পাথরের বেদির ওপর রাখা মালার আঙুলগুলো একবার সামান্য নড়ে ওঠে। ধীরে ধীরে উঠে বসল মালা। নরেনের প্রাণের বিনিময়ে মালা ফিরে পেয়েছে তার নিঃশ্বাস। হরেন ভেবেছিল তার হারানো সুখ সে ফিরে পেয়েছে, কিন্তু সেই আনন্দ দীর্ঘস্থায়ী হলো না। প্রাণের স্পন্দন ফিরলেও মালার সেই নিষ্পাপ হাসি আর নেই। তার চোখের মনে এখন রক্তবর্ণ, আর আচরণে প্রকাশ পায় এক আদিম ও হিংস্র পিশাচের রূপ। দিন যতই এগোতে থাকে, মালার ব্যবহারে ততই পরিবর্তন আসতে শুরু করে। কুটিরের পাশে থাকা গরু ছাগলগুলোকে মালা অদ্ভুত ক্ষিপ্ত প্রায় আক্রমণ করে তাদের হত্যা করে। তাদের কাঁচা রক্তে রক্তিম হয়ে ওঠে তার মুখ। মেয়ের এই ভয়াল রূপ দেখে আতঙ্কিত হরেন ছুটে যায় সেই তান্ত্রিকের কাছে। এ কি হলো বাবা ঠাকুর? ও তো পিশাচের মতো আচরণ করছে কেন? ওকে সুস্থ করে দিন বাবা, ওকে সুস্থ করে দিন। আমি তোকে তখনই সাবধান করেছিলাম হরেন, কিন্তু তুই সেদিন ধৈর্য ধরে আমার কথাটা শুনলি না। যদি সেদিন আমার কথাটা শুনতি, হয়তো আজ তোকে এই দিনটা দেখতে হতো না। অদৃষ্টের ফেরে আজ তোর মেয়ে পরিণত হয়েছে এক রক্ত পিপাসু পিশাচে। কি বলছেন বাবা? এর কোনো প্রতিকার নেই বাবা? প্রতিকার একটাই, প্রতি অমাবস্যায় ওকে একটা করে তাজা প্রাণ দিতে হবে। যেদিন এই রক্তের যোগান বন্ধ হবে, সেদিন ক্ষুধার জ্বালায় সে তার সামনে যাকে পাবে তাকেই ছিঁড়ে খাবে, এমনকি তোকেও। নিরুপায় হরেন তখন মেয়েকে বাঁচাতে আসক্ত হয়ে পড়ে রক্তের নেশায়। এভাবে কেটে যায় আরো কয়েকটা মাস। প্রতি অমাবস্যায় সে নিশি হয়ে গ্রামের মানুষকে ডাকে, আর কারো না কারো প্রাণ কেড়ে নেয় মালার জন্য। কিন্তু সেদিন অমাবস্যার গভীর রাতে হরেন গ্রামের প্রতিটি দরজায় তার করুণ স্বরে ডাকার মাধ্যমে প্রলুব্ধ করার চেষ্টা করল, কিন্তু এবার সে পারল না। গত কয়েক মাসে গ্রামের সেই ডাকে সাড়া দিয়ে অনেক মানুষ নিজের প্রাণ হারিয়েছে, তাই গ্রামবাসীরা কেউ তার ডাকে সাড়া দিল না। ব্যর্থ হরেন নিরাশ হয়ে ফিরে এলো জঙ্গলে সেই পরিত্যক্ত কুটিরে। সেই পরিত্যক্ত কুটিরে প্রবেশ করা মাত্রই হরেন দেখল ঘরের কোণে বসে আছে মালা। তার দীর্ঘ নখগুলো দিয়ে সে মেঝেতে আঁচড় কাটছে। মালা, মারে, আজ কেউ সাড়া দিল না রে। আমি আজ কারোর প্রাণ কেড়ে আনতে পারলাম না। তো একটু ধৈর্য ধর মা, আমি কাল আবার চেষ্টা করব। কিন্তু খিদের উন্মাদ মালার কাছে আজ আর বাবা বলে কোনো সম্পর্ক নেই। খ্যাস খ্যাসে কণ্ঠে সে বলে,
রক্ত চাই, রক্ত, আরো রক্ত চাই। আজ কেউ আমার ডাক সাড়া দেয়নি রে মা। রক্ত চাই, রক্ত, রক্ত চাই, রক্ত। মা, এ কি করছিস মা? আমি তোর বাবা, আমাকে চিনতে পারছিস না? বুকের থেকে অন্ধকারের বুক চিরে হরেনের এক তীব্র আর্তনাদ ভেসে আসে, যা বনের নিস্তব্ধতাকে এক লোহমায় ভেঙে গড়িয়ে দেয়। পরক্ষণেই সব চুপচাপ। আবছা আলো আধারিতে দেখা গেল পরিত্যক্ত কুটিরে সেই মেঝেতে পড়ে রয়েছে হরেনের রক্তাক্ত নিথর দেহটা। একজন অসহায় বাবা তার মৃত সন্তানকে ফিরে পাওয়ার জন্য প্রকৃতির নিয়মের বিরুদ্ধে গিয়ে নিজের মেয়েকে বাঁচানোর জন্য